আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর তিনি লিখছেন, নিশ্চয়ই আপনি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও মহান রাব্বুল আলামিনের দোয়ায় ভালো আছি। আমি ভূত এফএম-এর একজন ভক্ত এবং এখন পর্যন্ত ভূত.com এর সাথে আছি। আমি এই প্রথম ঘটনা লিখছি আপনাকে, লেখার কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, তাই দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাকরির কারণে ব্যস্ত থাকি বিধায় স্টুডিওতে আসতে পারবো না, তাই ঘটনাটি ভালো লাগলে লিসনারদের সাথে পড়ে শোনানোর অনুরোধ করছি। প্রিয় রাসেল ভাই, যে ঘটনাটি আপনি পড়েন সেটাই আপনার কণ্ঠে সুন্দর এবং ভয়ানক লাগে। অতিরিক্ত কথা বলে ফেললাম, এই কারণেই ক্ষমা চেয়ে নিচ্ছি। পারিবারিক সমস্যার কারণে আমি ছদ্মনাম ব্যবহার করছি। যাই হোক, ঘটনাতে যাওয়া যাক। আমি হৃদয় হোসেন, আমি জয়পুরহাট জেলার আমদই ইউনিয়নের কোনো একটি গ্রামে বাস করি। সময়টা 2008 সালের নভেম্বর মাসের শেষের দিকে, আনুমানিক 23 কিংবা 24 তারিখটা এখন সঠিক মনে নেই আমার। তখন আমি নবম শ্রেণীর ছাত্র। সকালে সুন্দর করে গোসল করে খেয়ে দিয়ে আমার সাইকেলটি নিয়ে স্কুলে যাই। এখানে আমার গ্রামের বর্ণনাটা দিয়ে দিই। আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা প্রাইমারি স্কুল রয়েছে। স্কুলের উত্তর এবং পূর্ব দিকে গ্রামের সকল বাড়িঘর রয়েছে। স্কুলের দক্ষিণ পাশেই হাতে গোনা কয়েকটা বাড়িঘর। তারপরে রয়েছে বিশাল বড় ঘন জঙ্গল, যা দিনের বেলাতেও অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। পশ্চিমে স্কুলের ছোট একটি মাঠ, আর মাঠের গা ঘেঁষে চলে গেছে তুলসী গঙ্গা নদী। নদীটা পার হলেই হিন্দুদের পাড়া, আর আমার স্কুলে যেতে হবে ঠিক এই দিকেই, অর্থাৎ পশ্চিমে। হিন্দু পাড়া পার হলেই ধুধু মরুভূমির মতো খোলা মাঠ, প্রায় 2 কিলোমিটার। সেই মাঠের মাঝখান দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে সরু এক মেঠো পথ, আর সেটা পেরোলেই সবুজ একটি গ্রামের দেখা মেলে। এই গ্রামটির নাম হল হেলকুন্ডা। এখানে ছোটখাটো একটা বাজারও আছে, হেলকুন্ডা বাজার নামেই পরিচিত, আর তার পাশেই আমাদের স্কুল। যাই হোক, আজ আমাদের স্কুলের মাঠে একটা বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে। মূলত আজ থেকে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হবে। বলে রাখা ভালো, আমাদের এখানে স্থানীয়রা ওয়াজ মাহফিল বা ইসলামী জলসাকে আঞ্চলিক ভাষায় সভা বলে থাকে, আর বিশেষ করে শীতকালীন বা শীতের রাতের দিকে এই আয়োজনটা খুব প্রচলিত। তাই স্কুলও তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হলো। আমার বন্ধুরা সবাই বলল আজ আমাকে বাসায় যেতে দিবে না। তারা বলল সব বন্ধুরা মিলে রাতে ঘোরাঘুরি আড্ডা দিব, খুব মজা হবে। আমি তাদেরকে বুঝিয়ে বললাম আজ বাসায় যেতেই হবে, কারণ বাসায় আমারও কিছু কাজ আছে, সেটা সেরে না হয় কাল আসবো। সভা তো আজই শেষ না, কালকেও আছে, সমস্যা কোথায়? এতে করে সবাই সম্মতি দিল, আর আমিও বাসায় চলে আসি। পরদিন মার কাছ থেকে কিছু টাকা নিয়ে বিকেলে রওনা দিলাম হেলকুন্ডা সভার উদ্দেশ্যে। আমার আজও মনে আছে, দিনটি ছিল বৃহস্পতিবার। মা চেঁচিয়ে বলল, তুই কি ওখানে স্কুলে বন্ধুর বাসায় থাকবি নাকি চলে আসবি? আমি বললাম, দেখি কি করা যায়। মা আবার বলল, যদি বাসায় আসিস সকাল সকাল আসবি, বেশি রাত করবি না। এদিকে গ্রামের আরো অনেকেই সভার উদ্দেশ্যে যাচ্ছে সেখানে, এই জন্য সাইকেলটা নিয়ে তাদের সাথে আমিও হেঁটেই রওনা দিলাম। যদি বাসায় আসি তাদের সাথেই আসব। বলে রাখা ভালো, আমি ছোট থেকেই কারো বাসায় থাকতে পছন্দ করতাম না, তবে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন সময় হয়ে গেছে টের পাইনি। হঠাৎ করেই হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12:50। হায়, আমার সাথে যারা এসেছিল তারা সবাই আগেই চলে গেছে। তুষার বলল, তুই এক কাজ কর, সাজুদের বাসায় থাক, না হয় আমার সাথে থাক আমার বাসায়। আমি বললাম, দোস্ত, আমাকে বাসায় যেতে হবে, যে করে হোক আমি বাসায় যাব। আমার এমন জেদ দেখে মানিক, সাজু, তুষার বলল, তাহলে আমরা তোকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। একসাথে কিছুটা দূরে এসে মানিক বলল, দোস্ত, এখান থেকে একা যেতে পারবি না? আমি হ্যাঁ বলে তাদের বিদায় দিয়ে হাঁটতে লাগলাম। সাজু বলল, দোস্ত, সাবধানে যাস। মাঠের মাঝে রাস্তা থাকার কারণে মাঠটি 2টো ভাগ হয়ে গেছে, তাই পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য রাস্তার মাঝে মাঝে সাঁকো বা ব্রিজ করা হয়েছে। মাঠের মাঝখানের রাস্তায় যে ব্রিজ, এটা সবগুলোর চেয়ে বড় আর উঁচু।
এখানে এসে মনে হতে লাগলো দুটো কানের কাছে ঠান্ডা হাওয়ার মতো কিছু শোঁ শব্দ করেই যাচ্ছে। সেদিকে না খেয়াল করে সেখানে এগিয়ে যেতে থাকি। অবশেষে হিন্দু পাড়ায় এসে পৌঁছালাম। আমি অবশ্য আগে থেকেই ডান পিঠে দুষ্টু প্রকৃতির হওয়ায় কোনো কিছুতে ভয় পেতাম না। একাই রাতে চলাচলের অভ্যাস ছিল, তাই কোনো সমস্যাও হয় না। আর একটা বিষয় হলো, শীতের সময় আমাদের নদীতে কোনো প্রকার পানি থাকতো না। অনেক সময়ে নদীর শুকনো বালির মাঝে গ্রামের সব ছেলেরা মিলে ফুটবল খেলতাম। আজও নদী শুকনো, চাঁদের আলোয় চকচক করছিল বালির কণা। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। ভাবছি নদী পার হলেই বাসার নিকটে। নদী পার হয়ে স্কুলের মাঠে দাঁড়াতেই দক্ষিণ দিকে নজর পড়ল। জঙ্গলের মাঝে নদীর কিনারা ঘেঁষে অনেক আগের ও পুরনো দুটি শিমুল গাছের দিকে। যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দুই শিমুল গাছে দুটো মানুষের মতো কোনো অবয়ব গাছের মাথায় বসে পা দুটো ছড়িয়ে রেখেছে নদীর বালিতে। তাদের মাথার চুল তাদের বিপরীতে গাছপালার ওপর দিয়ে বিছিয়ে রেখেছে। তারা একে অন্যের হাত ধরে আছে। আমি তাদের মুখমণ্ডল দেখতে পাচ্ছিলাম না, কারণ তারা এতটাই প্রকাণ্ড, মনে হচ্ছে মেঘগুলোর ওপরে তাদের মুখমণ্ডল। তাদের পরনে সাদা পোশাক, তাদের শরীরের শুধু পাই দেখলাম, তা দিয়ে যেন আলো চমকাচ্ছে। আর আমার নাকে যে সুবাস ভেসে আসছিল, মনে হচ্ছিল কোনো খুশবুর বাজারে আছি। এমন তীব্র ও সুন্দর গন্ধ আমি আজও পাইনি। এদিকে ভয়ে আমার গা ঘেমে স্রোত বয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখন নদী থেকে গোসল করে আসলাম। ধীরে ধীরে যেন পাথর হয়ে যাচ্ছি। শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গই যেন কাজ করছে না। দেখতে দেখতে কখন সেন্সলেস হয়ে গেছি নিজেও জানি না। যখন চোখ খুলি তখন দেখি আমি বিছানাতে শুয়ে আছি। কি আশ্চর্য! রুমে এসেছি কি করে? রাতে কিভাবে বাসায় আসছি? মার কাছে জানতে চাইলে মা রেগে চেঁচিয়ে বলেন আমি নাকি অনেক রাতে এসে দরজা খুলে চেয়েছি, তারপর সোজা রুমে গিয়ে শুয়ে পড়েছি। আমি কিছুতেই সব মিলাতে পারছি না। ঘটনা এখানেই শেষ নয়। আমাদের 3টি গরু ছিল, 2টি বলদ, একটি সাদা, একটি লাল, আর একটি গাই গরু। গ্রামে যাদের বাসা তারা সবাই বলতে পারবে যে গরু দুধ দেয় তাকে গ্রামের ভাষায় গাই বলে। আর গ্রামের গরু ছাগল দিনের বেলা সচরাচর বাড়ির বাইরে বাঁধা থাকে এবং সন্ধ্যা হওয়ার আগে তাদের গোয়ালে রাখা হয়। আমাদেরও বাড়ির বাইরে তেমনি খড়ের ছাউনি দিয়ে গরুগুলো বেঁধে রাখা হয়েছিল। সন্ধেবেলা আমি গরু তুলেছি গোয়ালে। সাদা গরু যখন নিতে গিয়ে খুঁটি থেকে মাত্র দড়িটার গিট খুলেছি, তখনই গরুটা কি দেখে যেন দিক বিদিক হারিয়ে সোজা জঙ্গলের দিকে দৌড় দিল। এমনটা দেখে কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। আমি চিৎকার করে ডেকে বললাম, বাবা, সাদা গরুটা জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। বলেই আমিও গরুর পেছন পেছন দৌড় দিলাম তাকে ধরার জন্য। কিন্তু ততক্ষণে গরুটা জঙ্গলের গভীরে চলে গেছে। এসব জঙ্গলে একমাত্র শিয়াল ছাড়া অন্য কোনো হিংস্র প্রাণী থাকে না। তাই কিছু না ভেবে আমিও জঙ্গলের ভেতরে চলতে লাগলাম। যেতে যেতে জঙ্গলের একপাশে ফাঁকা কয়েকটা পতিত জমি ছিল, সেখানে পৌঁছালাম। এবং এখানেই ছিল ভয়ানক নদীর জোড়া বাঁক, যা নদীর উত্তর দিক থেকে এসে পূর্ব দিকে 100 গজ গিয়ে আবার দক্ষিণে চলে গেছে। আমাদের গ্রামের ভাষায় এটাকে জোড়া দও বলে। এই দও নিয়েও একটি ঘটনা আছে, সেটা না হয় পরে একদিন জানাবো। নদীর 2 ধারেই রয়েছে বড় বড় বাঁশঝাড় আর ঘন জঙ্গল। আশেপাশে কোনো বাড়িঘর নেই। দওয়ের ওই পারে হিন্দু পাড়াতে কয়েকটি বাড়িঘর থেকে দূরের মিটমিটে আলো দেখতে পাওয়া যাচ্ছে। আর যেহেতু এটা গ্রাম, তাই সন্ধ্যা হতে না হতেই সবাই ঘরে চলে যায়। নদীও অনেক গভীর আর 2 পাশে ঘন জঙ্গলের কারণে কোনো চাঁদের আলোও পৌঁছায় না। হাতে কোনো লাইট নেই। এখন সন্ধ্যা গড়িয়ে রাত, আর অর্ধ চাঁদের আলোয় শুধু এই ফাঁকা জায়গায় একটুখানি আলোকিত হয়েছে। আমি চারিদিকে তাকালাম, কোনো দিকেই গরুটাকে দেখতে পেলাম না। গরুটা যেহেতু সাদা, তাই অল্প আলোতেও সহজেই দেখতে পাওয়ার কথা। কিন্তু এখানে কোনো গরুই নেই। জঙ্গলে আমি খুব ছোট্ট থেকেই চলাচল করে আসছি, তাই জঙ্গলের সব রাস্তা আমার জানা। পথ চলতে অসুবিধা হবার প্রশ্নই ওঠে না। আমি সামনে না এগিয়ে উল্টো দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিব বলে ঠিক করি। হঠাৎ সামনে তাকিয়ে দেখি জমির 4 কোণায় জঙ্গলের ধার ঘেঁষে 4টা শেয়াল দাঁড়িয়ে আমার চারিদিকে ঘিরে রেখেছে। ভাবতেই গা শিউরে ওঠে। শেয়ালগুলো সাধারণ শেয়াল না, কারণ বড় সড়ো বাছুরের সমান তাদের দেহ। জঘন্য রকমের কালো, শুধু
চোখ দুটো রক্তের ন্যায় আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। দেখে মনে হচ্ছে আমার ওপর তারা ভীষণ ক্ষিপ্ত, আর তাদের শরীর থেকে আসা জঘন্য রকম মাংস পচা গন্ধ ক্রমশই বেড়েই চলছে। যেহেতু একসময় মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম, জিন ভূতের বিষয়ে হুজুরদের মুখে অনেক কথা শুনেছি। সামনে এগোনোর সময় পিছে কোনোভাবেই তাকানো যাবে না, তাই সে অভিজ্ঞতা থাকার কারণে দোয়া কালাম পাঠ করতে করতে পেছনে না তাকিয়ে বাড়ির দিকে দৌড় দেই। যেহেতু জঙ্গলের রাস্তা আমার মুখস্থ, তাই দৌড়াতে কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু কানে ভেসে আসছে হাজার হাজার শেয়ালের গোঙানির শব্দ। মনে হচ্ছে তারা বন জঙ্গল ভেঙে চুরে একাকার করে আমার পিছে পিছে ছুটে আসছে। মনে হচ্ছে আমাকে পেলে তারা ছিঁড়ে ফেলবে, আস্তও রাখবে না। ভাবছি আর প্রাণের ভয়ে দৌড়াচ্ছি। এই জায়গায় থেকে আমাদের বাসায় হেঁটে যেতে সাধারণত সময় লাগে 8 থেকে 10 মিনিট। আমি এতক্ষণ দৌড়েই চললাম, কিন্তু কোনো লাভই হলো না। আমি সামনে তাকিয়ে দেখি আমি সেই জঙ্গলের ফাঁকা জায়গার মাঝেই আছি। আমি চূড়ান্তভাবে ভয় পেয়ে যাই। একটা অদৃশ্য কণ্ঠের হাসির শব্দও শুনতে পাচ্ছি। আমি 7-5 না ভেবে আবারও বাড়ির দিকে দৌড় দিলাম, কিন্তু এবার সেই আগের মতো শেয়ালের গোঙানি, বন জঙ্গল ভাঙার আওয়াজ। কিন্তু এবার প্রচন্ড ঝড়ও হচ্ছে সাথে। হঠাৎ কানের কাছে শোঁ শোঁ শব্দে একটা কণ্ঠ বলছে, চল আমাদের সাথে। একটু পর আরো শোঁ শোঁ শব্দে সে বলল, আজ বেঁচে গেলি। দেখতে দেখতে আমি আমার বাসায় এসে পড়েছি। চোখ মুখে ভয়ের ছাপ, এবং মা আমার মাথায় পানি দিয়ে দিল। মা আমাকে শান্ত করে খেতে দেয় আর বলে, কোথায় গিয়েছিলি? এত ভয় পেয়েছিস কেন? তখন কিছুই না বলে খাবার শেষ করি। আমার রুমে মাকে ডেকে মার কাছে সব ঘটনা খুলে বলি। আর এও বলি যে সেদিন এত রাতে দরজা খুলে চেয়েছিলাম কিনা জানি না, কিন্তু আমি সেন্সলেস হয়ে স্কুলের মাঠেই পড়ে গিয়েছিলাম। কে আমাকে বাসায় নিয়ে এসে রেখেছে আমি জানি না। আম্মু তখন এত সব শুনে ভয় পেয়ে যায়। একটু চুপ করে বলে, আচ্ছা এখন ঘুমিয়ে পড়, কাল সকালে তোকে এক হুজুরের কাছে নিয়ে যাব। তোর বাবা গরু পেয়েছে, বাড়ির পেছনের দিকে পুকুরের পাড়ে ওনাকে ঘাস খাচ্ছিল। যা, তুই এখন ঘুমা। আমি শুয়ে ভাবতে লাগলাম, গরু তো সোজা জঙ্গলের দিকে গেল, তাহলে পুকুর পাড়ে কখন গেল? এসব ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে এক হুজুরের বাসায় যাই। হুজুর করই মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। বয়সের কারণে তার সব চুল দাড়ি পেকে গেছে, এবং তিনি ভালো একজন কবিরাজও। কারো কোনো সমস্যা হলে সচরাচর মানুষেরা এই হুজুরের কাছেই আসে। কবিরাজ আমাকে তার একটি কক্ষে নিয়ে আসলেন, আর তার সামনে একটি বিশেষ চেয়ারে বসতে বললেন। আমার নাম, মাতা পিতার নাম জিজ্ঞেস করলেন। কি ঘটনা তা জানতে চাইলে আমি ওনাকে সব খুলে বললাম। সব শুনে তিনি আমার মাথায় হাত রেখে বিড়বিড় করে কি যেন পড়লেন, আর আমার মুখের ওপর ফুঁ দিতেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। কতক্ষণ কেটেছে জানি না। তারপর ওনার আসনে বসা অবস্থায় আমার জ্ঞান ফিরে আসে, এবং এক গ্লাস পানি পড়া আমাকে খেতে দেয়া হয়। আর তিনি বলেন, আর কোনো সমস্যা নেই, যদিও আবার সমস্যা দেখা দেয় তবে অবশ্যই তাকে যেন জানাই। সেদিনের মতো বাসায় চলে আসি আর মাকে বলি, মা, আমি যে জ্ঞান হারালাম তারপর কি হলো? জানতে চাইলে মা চুপ থাকে, কিন্তু আমি নাছোড় বান্দার মতো জানতে চাইলে মা বলে, তুই সভা থেকে ফেরার পর শিমুল গাছে যাদেরকে দেখেছিস তারা ছিল পরী। তারা দুজন মিলে নাকি তোকে পছন্দ করেছে, এবং তুই সেন্সলেস হবার পর তারাই তোকে বাসায় দিয়ে গেছে। আর গরু খুঁজতে গিয়ে যে 4টি শেয়াল দেখেছিস তারা হলো 4টি জিন, এবং সেই পরীর 4 জন ভাই। তারা মূলত তোর সাথে দেখা করতে, তোর কোনো ক্ষতি করতেই তারা এসেছিল, কিন্তু পরী দুটো বাধা দেয় তোর কোনো ক্ষতি করতে পারেনি। হুজুর আরও বলেছেন, পরী নাকি খুবই শক্তিশালী, তাই এখন কিছুই করতে পারবেন না, কিন্তু 15 দিন সময় চেয়েছেন তিনি। বলেছেন 15 দিন পর আমাদের বাসায় এসে সমস্যার সমাধান করে যাবেন। মার মুখে এসব কথা শুনে আমি পুরোই হতভম্ব হয়ে যাই। সেদিন আর কিছুই আমার সাথে হলো না। পরদিন রাতে খেয়ে দিয়ে রুমের লাইট অফ করে নিজের বিছানায় শুয়ে আছি, এবং কেবলমাত্র ঘুমের আভাস এসেছে তখনই দেখি রুমে 2টি বলের মতো গোলাকার আলো ঘোরাঘুরি করছে। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন আচমকাই সে 2টি আলো আমার বুক বরাবর এসে দাঁড়ায়। আমার মনে হলো আমি পুরোটাই যেন অবশ হয়ে গেছি। আমার পুরো শরীর যেন নড়ছে না। মনে হচ্ছে আমার শরীরের উপরে একটা কে যেন বসে আমাকে চেপে ধরে আছে। জোরে চিৎকার দিব, কিন্তু কোনো লাভ নেই। গলা দিয়ে কোনো স্বরই বের হচ্ছে না। হঠাৎই আমার ঘাড়ের ওপর কানের কাছে ঠান্ডা শীতল নিঃশ্বাস ফেলে কেউ বলছে, আজ তোমাকে আমাদের সাথে নিয়ে যাব, তোমাকে
আমাদের খুব ভালো লেগেছে, চলো তোমাকে নিয়ে আজ ঘুরে আসি। বলেই আমি বিছানা থেকে শূন্যে ভাসতে শুরু করলাম। হঠাৎ দেখলাম আমার রুমে জানালা খুলে গেল। আমি ভাসতে ভাসতে রুম থেকে বেরিয়ে জানালার এপারে চলে আসলাম। বিশ্বাস করবেন কিনা জানি না রাসেল ভাই, জানালার ওই পাশে ওইটুকু গ্রিলের ফাঁক দিয়ে কিভাবে আমি বেরোলাম আমি নিজেকেই বিশ্বাস করাতে পারছি না। জানি না কিভাবে সম্ভব হয়েছিল। আর মনে হচ্ছে এটা আমি স্বপ্ন দেখছি। আমি ভাবছি হয়তো আমি সেন্সলেস হয়ে গেলেই বেঁচে যাব। কোনো এক শক্তি আমাকে তা হতে দিচ্ছে না। আমার তো জীবন যায় যায় অবস্থা। আমি যে পরিমাণ ভয়ে আছি সে হিসেবে গা ঘেমে ধুয়ে স্রোত বয়ে যাওয়ার কথা, কিন্তু আমার গা একটুও ঘামেনি। শীতল ঠান্ডা হাওয়ায় সেই মধুর সুঘ্রাণ আমাকে মাতাল করে দিয়েছে। আচমকাই দেখি সেই জোড়া দাওয়ের পাড়ে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু একই আমার দুটো চোখ, আমার নিঃশ্বাস ছাড়া আগের মতোই গোটা শরীর অবশ হয়ে আছে। হঠাৎ অনুভব করি আমার দুটো হাতকে যেন ধরে আছে। দেখতে দেখতে দৃশ্যমান হয় আমার দুই ধারে দুই অপরূপ সুন্দর দুটি মেয়ে অবয়ব। এবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাদের দেখলাম। কি দেখলাম জানি না, তাদের রূপের বর্ণনা দিতে পারবো কিনা জানি না, তবে তার কাছাকাছি একটা চিত্র তুলে ধরছি। তাদের চোখ দুটো খরগোশের ছানার মতো, যেন চোখের ভেতরের মণি পরিষ্কার ভাবে দেখা যায়। তাদের মুখমণ্ডল এত সুন্দর যেন পূর্ণিমার চাঁদের আলো দিয়ে তৈরি। তাদের চেহারায় একটু পরপর আলো ঝলক দিয়ে উঠছে, কিন্তু কানগুলো মানুষের মতো নয়, তাদের কান কাঠ বেড়ালির মতন। তাদের এত কাছ থেকে দেখে আমি সারা জীবন মনে রাখবো এইরকমই একটা দৃশ্য দেখেছি। তাদের হাত এতটাই সাদা যে মনে হচ্ছিল তাতে উজ্জ্বল কোনো কিছু জ্বলছে, কিন্তু তাদের পুরো শরীরটাই হালকা লোমে আবৃত। তাদের মাথার চুল এত ঘন ছিল, আমাদের মাথার 10টা চুল একত্রে দড়ি বানালে যেরকম হবে তাদের মাথার চুল অনেকটা ওই ধরনের। তাদের পা এক একজনের এক এক রকমের ছিল, একটু অস্বাভাবিক রকমেরই ছিল। কখনো সে পা হয়ে যায় গরু বা মহিষের খুরের মতো, কখনো নেকড়ে বা শেয়ালের বাঘে থাবার মতো, কিন্তু বেশিরভাগই স্বাভাবিক মানুষের মতোই আমার কাছে তারা আসত। এবার আমার বাম পাশে থাকা পরীটি মিষ্টি গলায় আমাকে বলল, আমাদের চিনতে পেরেছ? আমরা তোমাকে যেদিন প্রথম দেখলাম নদীর মাঝে, তখনই তোমাকে পছন্দ করেছি। কি একটা অবস্থা! একজন হলে ঠিক ছিল, কিন্তু দুজনেই নাকি আমাকে পছন্দ করেছে। তারা বলল, আমরা যমজ বোন, আমাদের আরো 4টি ভাই আছে, ওরা বদজিন, ওরা সবসময় মানুষের অনিষ্ট করে, আর এখানে তোমাকে পেয়ে ওরা ক্ষতি করতে চেয়েছিল। তোমাকে আমরাই বাঁচিয়েছি। আমরা তাদের ছোট বোন হওয়ায় আমাদের খুবই ভালোবাসে তারা। আমরা যা বলি তাই মেনে নিতে বাধ্য। তোমাকে নিয়ে তাদের এখন কোনো সমস্যা নেই। এখন তোমাকে আমাদের সাথে আমাদের দেশে নিয়ে যাব, আর ভয় পেও না, আমরা সাথে আছি। বলেই দুজন আমার হাত ধরে এবং আমি শূন্যে ভাসতে থাকি। দেখলাম বন জঙ্গল, কয়েকটি বাড়ি ঘর, গ্রাম পেরিয়ে হাসলো কোনো একটা জায়গা, একটা দাওয়ের পাড়ে। আমাকে দুজন দুটো হাত ধরে নিয়ে যেতে লাগলো পানির ভেতরে। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করছি আর ভাবছি আজ আমার জীবনের শেষ দিন, কেননা এই পানির নিচে নিয়ে গেলে অক্সিজেনের অভাবে আমি এমনিই মারা যাব, আর লাশ কালকে নদীতে দেখবে স্থানীয়রা। আমি না নড়তে পারছি না দৌড়াতে পারছি, মনে হচ্ছে আমি একটি জীবন্ত পুতুল হয়ে গেছি। তারপর যখন আমি হাঁটু জলে নেমে গেলাম, দেখি পানি সরে গিয়ে বিশাল বড় এক বন্ধ দরজা বের হয়েছে। সেটা খুলে গেল। ভেতরে ঢুকতেই দরজা আবারও বন্ধ হয়ে গেল। সেখানে পৌঁছে যা দেখি তা মনোমুগ্ধকর। চারিদিকে শুধুই ফুল আর ফলের বাগান। ঠিক এরই মাঝে বিশাল একটা পুরনো বাড়ি। বাড়িটা সোনা আর স্বচ্ছ কাঁচের দ্বারা তৈরি, কিন্তু বাড়িটি দেখলেই যেন মন জুড়িয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যায়। কিরকম সেই বাড়ি আমি বোঝাতে পারবো না। আমাকে একটা ঘরে নিয়ে গেল। ঘরটা কি সোনার নাকি অন্য কিছু দিয়ে বানানো তাও জানি না। আমাকে একটা জায়গায় বসতে দেয়া হলো আর অনেক রকমের ফল খেতে দেয়া হলো। একটা ফলও চিনলাম না, দেখিওনি কোনোদিন। এর স্বাদ কিরকম বলে বোঝাতে পারবো না। এক কথায় আমাকে কোনো মায়া করে রেখেছে। এভাবে কত সময় পেরিয়ে গেছে আমি জানি না, কিন্তু আমি বেশি কিছু খেতে পারছি না। এরপর অনেক পুরনো একটা খাটে আমাকে ঘুমোতে দেয়া হয়, আর মনের অজান্তে আমি সেখানে ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভাঙে আমি দেখি আমি আমার মেঝেতে শুয়ে আছি। আমার রুমে অনেকজন মানুষ আর
হুজুরও ছিলেন। মা আমার গায়ে মাথায় ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছে। আমি উঠে বসলাম আর মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার? মা বলল, আমি নাকি 4 দিন হঠাৎ বিছানা থেকে গায়েব। সকালে আমার বাবা বাইরে বের হতে হতে আমাকে ডাক দিতে যাবে এবং আমাকে মাঠে নিয়ে যাবে কিছু কাজ করানোর জন্য। আমাদের জমিগুলো উর্বর থাকার কারণে সকল মৌসুমী ফসলই উৎপাদন করা হতো। আমার মা তখন আমাকে ডেকে দিতেই রুমে আসেন, আর তখন তিনি দেখেন রুমের দরজাটা পুরোপুরি খোলা। এই দেখে বাবাকে তিনি বলেন যে হৃদয় তো ঘরে নেই, সে কোথায় গেছে? বাবা উত্তরে বলে, না, আমি মাত্রই দরজা খুলে গরু বের করছি, সে কোন দিকে বেরোবে? আমাদের বাড়িতে 2টি দরজা আছে, একটাতে তো তালা মারা, সে বেরোবে কোন দিক দিয়ে? সারাদিন আমি না আসাতে আমার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাসায় এসে খোঁজ করে, কিন্তু কেউই কিছু বলতে পারছিল না। অবশেষে অতি প্রাকৃতিক কিছু ঘটেছে বলে সন্দেহ করায় হুজুরের শরণাপন্ন হয়। হুজুর কিছু আমলের মাধ্যমে জানতে পারেন আমাকে পরী নিয়ে গেছে। তখন আমার মা কান্নায় ভেঙে পড়েন এবং আমার বাবা যখন জানতে চাইলেন এটার সমাধানের উপায় কি, তখন হুজুর বলেন, যেহেতু পরী নিয়ে গেছে সেহেতু পরীই পারবে আবার ফেরত দিতে। যে পরী নিয়ে গেছে তার সাথে আমার কথা বলতে হবে, তার জন্য আমার কিছু বিশেষ আমল করার প্রয়োজন, তাই আমাকে আরো 2 দিন সময় দিতে হবে। আমার কিছু জিনদের পাঠাবো সেখানে, দেখি তারা কোনো সাহায্য করতে পারে কিনা, তারপরে আমি আপনাদের জানাচ্ছি। তার 2 দিন পর হুজুর আসেন আমাদের বাসায় এবং তার 2টি শিষ্যকেও সঙ্গে নিয়ে আসেন এবং বলেন, আপনাদের ছেলের রুমে নিয়ে যান আমাদের, আর আমি না বলা পর্যন্ত কেউ যেন রুমে প্রবেশ না করে। এবং তিনি তার শিষ্যদের নিয়ে রুমে চলে যান। ঘণ্টাখানেক পর বের হয়ে বলেন, আমাদেরকে বাইরে কোথাও থাকার ব্যবস্থা করেন, আর এই রুমে যেন আজ রাতে কেউ প্রবেশ না করে। চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে হুজুর আমাদের রুমে আসতে বলেন, আর দেখি তুই মেঝেতে সেন্সলেস অবস্থায় পড়ে আছিস। হুজুর তখন মা বাবাকে বলেন, এখনো বিপদমুক্ত হয়নি, একটা তাবিজ দিলাম আপনার ছেলের ডান হাতে বেঁধে দেবেন, আর রুমটা আমি বন্ধ করে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটাকে বিয়ে দিয়ে দিন, তাহলে এই পরীরা আর আপনার ছেলের কাছে আসতে পারবে না এবং পরীর থেকে পুরোপুরি সে মুক্তি পাবে। আলহামদুলিল্লাহ, আমি বিয়ে করেছি, এখন আমার একটা সন্তানও হয়েছে, তার বয়স 3 বছর। ঘটনাটি সংক্ষেপে লেখার জন্য অনেক ঘটনা কেটে ছেটে লিখেছি, তারপরও ঘটনাটি দীর্ঘ হয়েছে, এই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না কেমন লাগলো আপনাদের। এটি হলো আমার জীবনের সাথে ঘটে যাওয়া 100% সত্যি ঘটনা, যার চিহ্ন এখনো আমার শরীরে রয়ে গেছে। সবশেষে আবারও ধন্যবাদ প্রিয় রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। ঘটনা যদি সিলেক্টেড হয় তবে রাসেল ভাই আমাকে জানাবেন, আর যদি না হয় তাও আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং ফেসবুকে এই যে ঘটনাটি হৃদয় লিখেছেন তাকে একটু ধন্যবাদ দেবেন, তাহলে তিনিও উৎসাহিত হবেন। আরও যারা ঘটনা পাঠান তারাও উৎসাহিত হবেন এবং আমাদেরকে আরো বেশি ঘটনা পাঠাতে সাহায্য করবেন বা ঘটনা পাঠাবেন। সো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি শুনে আপনারা যথেষ্টই আনন্দ পেয়েছেন, উপভোগ করেছেন প্রতিটা মুহূর্ত।